মর্নিং ফ্রম বিষ্ণুপুর। তো দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6:42, আর আমরা এখন আছি বিষ্ণুপুরের বাস স্টপের পাশে মালভূম নামে একটা লজে। তো লজ থেকে আজকে বেরোবো, বেরিয়ে আমি তো ঘুরে দেখবো বিষ্ণুপুরটা, তোমাদের সঙ্গে তোমাদেরও এক্সপ্লোর করাবো। তো চলো যে লজ বা হোটেলে আছি, লজ বা হোটেলটাকে একবার তোমাদের ঘুরে দেখাই, ঘুরে দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করতে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, আশা করি সকলের ভালো লাগবে। এই যে সামনে যে লজটা দেখতে পাচ্ছ, মালভূম লজ, এই লজেই কিন্তু কাল আমি রাত্রে ছিলাম। সত্যি লজের সার্ভিসটা অসাধারণ। আর বাস স্ট্যান্ডের পাশে এত সুন্দর লজ আর এত কম প্রাইসে সাধারণ কোনো জায়গাতেই পাওয়া যায় না। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ 104 নম্বর রুম, এই রুমটাতেই কিন্তু আমি কাল রাতে ছিলাম। ছোটোখাটো রুম, বেশ সাজানো গোছানো, আমার তো বেশ ভালোই লাগে। এরপর আমরা রুম থেকে বেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে এই যে দেখতে পাচ্ছ এসে পৌঁছালাম রাসমঞ্চে। এখানে ভেতরে ঢোকার জন্যে অনলাইনে টিকিট কাটলে লাগে 20 টাকা, আর অফলাইনে লাগে 25 টাকা। আমি তো টিকিট কেটে নিয়েছি, কিন্তু 15 বছর বয়সের কম বয়সী বাচ্চাদের কিন্তু কোনোরূপ টিকিট লাগে না। এমনিতে জায়গায় জায়গায় বিস্তারিত তথ্য লেখা রয়েছে, তবে তোমরা এই স্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে গাইডও নিয়ে নিতে পারো। তোমাদের বলে রাখি, এটা কিন্তু বিষ্ণুপুরের সবচেয়ে অভিনব স্থাপত্য, যার নাম রাসমঞ্চ। বৈষ্ণব ধর্মের স্থাপত্য। রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে রাস উৎসব পালন করার জন্য এটি তৈরি করেছিলেন এবং নাম দিয়েছিলেন রাসমঞ্চ। যিনি এটি বানিয়েছিলেন উনি বিষ্ণুপুরের 49তম রাজা বীরহাম্বি। 1600 খ্রিস্টাব্দে ল্যাটেরাইট বা মাখড়া পাথর দিয়ে এই বেদিটি তৈরি করেছিলেন। এককালে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো জনসাধারণের দর্শনের জন্য। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই রাসমঞ্চের প্রতিদিন সকাল 7টা থেকে 5টা অবধি খোলা থাকে। রাসমঞ্চ দর্শন করে বেরিয়ে বেশ কিছুটা পথ এগিয়ে এলাম এবং ডান দিকে দেখতে পেলাম ছোট ছোট দোকানে সাজানো রয়েছে পোড়ামাটির গয়না, ছোট ছোট আসবাবপত্র। সত্যি কি সুন্দর লাগছে দেখো। পোড়ামাটির দোকানগুলো ঘুরে এবার আমরা সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। বেশ কিছুটা গিয়ে নিয়ে নিলাম ডান দিক। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আজকে বিষ্ণুপুরটা পায়ে হেঁটে পরিক্রমা করব। অলরেডি আমরা বাস স্টপ থেকে চলে এসেছিলাম রাসমঞ্চে। রাসমঞ্চ থেকে হেঁটে এই যে সামনে দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি গুমঘরের সামনে। তো চলো এই গুমঘর নিয়ে তোমাদের কিছু কথা বলে রাখি। এই গুমঘর নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ বলে এটি একটা সময় মল্ল রাজাদের শস্যাগার ছিল, আবার কারো মতে এটি ছিল জলের ট্যাঙ্ক, আবার কেউ বা বলে সেই সময় মল্ল রাজারা আসামিদের এই গুমঘরের উপর থেকে ফেলে গুম করে দিত। সুতরাং যে যাই বলুক না কেন, প্রাচীন স্থাপত্যের সত্যি একটা মর্যাদাই আলাদা। গুমঘর দর্শন করলাম। গুমঘর দর্শন করে এবার আমরা এগিয়ে যাচ্ছি শ্যামরাই মন্দিরের দিকে। গুমঘর থেকে মাত্র 20 থেকে 30 মিটার ডিস্টেন্স। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তা ধরে বেশ কিছুটা এগিয়ে গেলেই ওই যে দেখা যাচ্ছে, এটি হচ্ছে শ্যামরাই মন্দির। তো চলো গিয়ে শ্যামরাই মন্দিরটা ঘুরে দেখি।
ফাইনালি আমরা শ্যামরাই মন্দিরটা ঘুরে দেখে নিলাম। এবার চলে এলাম শ্যামরাই মন্দিরের একদম সামনে রয়েছে অজস্র মাটির আসবাবপত্র, ছোট ছোট ঘর সাজানোর জিনিস। সত্যি খুব অসাধারণ লাগছিল জিনিসগুলো। আর বিষ্ণুপুর বলতে তো পোড়ামাটির শিল্পের জন্যই বিখ্যাত, আর মন্দিরের প্রাচীন মন্দির বা স্থাপত্যর জন্যই বিখ্যাত। তো চলো এবার আমরা এগিয়ে যাই। এখন আমরা যাব জোড়বাংলো মন্দিরের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, বলে রাখি, জোড়বাংলো মন্দিরে যেতেও রাস্তার মাঝে কিন্তু অজস্র মন্দির পড়বে, ছোট ছোট। তো চলো সেগুলোও দেখে নেব রাস্তায় যাওয়ার পথে। দেখলে তোমাদের বলছিলাম ছোট ছোট মন্দির পড়বে, বেশ কিছুটা এগিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটি প্রাচীন মন্দির, কিন্তু এটার কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তো চলো সামনে এগিয়ে গিয়ে দেখে নেওয়া যাক এটা কি মন্দির। আর আমি এখানে আসার সময় দেখলাম অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলো শুধু রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় কঙ্কালসার চেহারায় পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু জিউ মন্দির। আর এটি মল্ল পরিবারেরই কেউ আই থিঙ্ক তৈরি করেছিলেন। লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না, যার জন্যে তোমাদের বলতে পারলাম না। তো চলো, এই যে ছোট্ট মন্দিরটা, ধ্বংসপ্রাপ্ত মন্দিরটাও আমরা দর্শন করে নিলাম। দর্শন করে আমরা বেশ কিছুটা পথ এগিয়ে এলাম। ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রাধাশ্যাম মন্দির। রাধাশ্যাম মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে সরু, ওই রাস্তা ধরে চলে গেলে তোমরা পেয়ে যাবে জোড়বাংলো মন্দির, এবং বাঁদিকে তুমি চলে গেলে পেয়ে যাবে লালজি মন্দির, বীরহাম্বির উদ্যান এবং বিষ্ণুপুর ফোর্ট। তো চলো আমরা এখন প্রথমে চলে যাই জোড়বাংলো মন্দিরে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জোড়বাংলো মন্দির। চলো আমরা এগিয়ে যাই এবং জোড়বাংলো মন্দিরটাকে দর্শন করে নিই। দেখতে পাচ্ছ, জোড়বাংলো মন্দিরের বিভিন্ন রকম নিয়মাবলী বা নির্দেশাবলী রয়েছে। নির্দেশাবলী থেকে তোমাদের একটু সিনেম্যাটিক শট দেখিয়ে দিলাম। দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। জোড়বাংলো মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আর এখন আমরা যাব রাধাশ্যাম মন্দির দর্শন করতে। দেখতে পাচ্ছ, অলরেডি আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরের সামনে। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যেই সব মন্দিরগুলো। সুতরাং তোমরা যারা সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরো, বিষ্ণুপুর গিয়ে রাত্রি যাপন করে যে কোনো একটা হোটেলে তোমরা সকালবেলা মর্নিং ওয়ার্ক করতে করতেই কিন্তু তোমরা পুরো বিষ্ণুপুরটাকে পরিক্রমা করে নিতেই পারো। তো চলো বন্ধুরা, রাধেশ্যাম মন্দিরে তো অনেক ঘোরাঘুরি হলো জোড়বাংলো মন্দিরে। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দির থেকে ঠিক 5 থেকে 10 মিটারের মধ্যেই রয়েছে বিষ্ণুপুর রাজবাড়ি। এই যে আমার বাদিকে গেট দেখতে পাচ্ছ, এটিই কিন্তু বিষ্ণুপুর রাজবাড়ির গেট। তো চলো আমরা বিষ্ণুপুর রাজবাড়ির গেটের দিকে এগিয়ে যাই। গেটের দিকে এগোতেই লক্ষ্য করলাম ভেতরে প্রবেশ নিষেধ। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, কথিত আছে ওটাই নাকি বিষ্ণুপুর রাজবাড়ি ছিল। তো রাজবাড়িটা দেখে নিলাম, দেখে নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি বীরহাম্বির উদ্যানের উদ্দেশ্যে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই যে বীরহাম্বির উদ্যান, এটার ভেতর দিয়েই কিন্তু লালজি মন্দিরে প্রবেশ করতে হয়। সুতরাং বিষ্ণুপুর ঘুরতে গেলে অবশ্যই বীরহাম্বির উদ্যান তো যেতেই হবে, তার কারণ ওখানে রয়েছে
লালজি মন্দির। এখন আমরা এসে পৌঁছেছি মহারাজা বীরহাম্বির উদ্যানের সামনে। আর এই যে ডান দিকে ছোট কাউন্টারটা দেখছো, এই কাউন্টার থেকে কিন্তু 5 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয়। আর একটা কথা তোমাদের বলে রাখি, 15 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রূপ টিকিট লাগে না। আর এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু সকালবেলা গেছিলাম, আমারও কোনো টিকিট লাগেনি। দাদারা বলেছে তোমার টিকিট দিতে হবে না, তুমি যেতে পারো। আর এই বীরহাম্বির উদ্যানে রয়েছে শিশুদের জন্য সুসজ্জিত একটি পার্ক। তো বীরহাম্বির উদ্যানের ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করব। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লালজি মন্দির। তো চলো বন্ধুরা, আমরা প্রবেশ করি লালজি মন্দিরে। লালজি মন্দিরে প্রবেশ করতে সবার প্রথমে আমার যেটা নজরে এলো, লালজি মন্দিরে আপনাকে স্বাগত। সুন্দর একটি পাথরের ফলকে লেখা রয়েছে। তো চলো তোমাদের এবার ঘুরে দেখায় লালজি মন্দিরটা। আর এই যে দেখতে পাচ্ছ পাথর ফলকে কিন্তু যাবতীয় তথ্য দেয়া রয়েছে। শুধু লালজি মন্দির নয়, প্রতিটি মন্দিরেই কিন্তু যাবতীয় তথ্য দেয়া রয়েছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই লালজি মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মল্লরাজ বীর সিংহ। ফাইনালি আমরা লালজি মন্দির দর্শন করে বেরিয়ে চলে এসেছি গড় দরজার সামনে। চলে এসেছি বলা ভুল, মাত্র 5 থেকে 10 মিটারের ডিস্টেন্স। তো চলো তোমাদের দেখাই গড় দরজাটাকে একটু ঘুরে। দেখতে পাচ্ছ এখানে গড় দরজার যাবতীয় সব বিবরণ দেওয়া রয়েছে, সুতরাং নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, নতুন করে কিছু বলার নেই, তবে একটা কথা তোমাকে বলে রাখি, এই গড় দরজার এই যে বড় গড় দরজা যেটা আছে, যেটা দেখতে পাচ্ছ, এই গড় দরজার পাশে কিন্তু প্রত্যেক বছর দুর্গা অষ্টমীর আগে কামান দাগা হয়, আর তারপর দুর্গাপুজো শুরু হয়। এবং রাজবাড়ির দুর্গাপুজো শুরু হওয়ার পর বাকি বিষ্ণুপুরের পুজো কিন্তু শুরু হয়। সুতরাং বলা বাহুল্য, এই স্থানের কিন্তু প্রাচুর্য প্রচুর। আর এই যে আমার সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট গড় দরজা। এটার ইতিহাস আমার সেভাবে জানা নেই, কিন্তু দেখতে পেলাম পাশাপাশি দুটো গড় দরজা আছে। তো চলো, ছোট গড় দরজা বড় গড় দরজা সবই তো দেখে নিলাম। এবার আমরা এগিয়ে যাব পাথরের রথ দেখতে। গড় দরজা থেকে প্রায় 500 মিটার পায়ে হেঁটে চলে এলাম পাথরের রথ দেখতে। তো চলো, প্রায় পৌঁছে গেছি। এই যে এই স্থান থেকে মাত্র 10 থেকে 15 মিটার। আর আমরা এখন এসে পৌঁছেছি পাথরের রথের সামনে। তো চলো বন্ধুরা, ভেতরে গিয়ে পাথরের রথের সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। যে দেখতে পেলে বোর্ডে সমস্ত বিবরণ দেওয়া রয়েছে, তোমরা একটু পজ করে পড়ে নিও। আর এই যে দেখতে পাচ্ছ রথটা, এটাকে দেখতে কাঠের মনে হলেও এটি কিন্তু কাঠের নয়, এটি পাথরের। এটির প্রাচুর্য এখন একটু কমে গেছে, এখানে তেমন পর্যটক আসে না বললেই চলে। তো পাথরের রথ দেখে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব মদনমোহন মন্দিরে। পাথরের রথ থেকে প্রায় 700 মিটারের দূরত্বে রয়েছে মদনমোহন মন্দির। তো চলো বন্ধুরা, আমরা প্রায় মদনমোহন মন্দিরে পৌঁছে গেছি। ওই যে দূরে চূড়া দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে মদনমোহন মন্দির। তো চলো তোমাদের ঘুরে দেখাই মদনমোহন মন্দিরটা। আর একটা কথা বলে রাখি, এখানে সমস্ত মন্দিরে যত হাতের কাজ রয়েছে তার থেকেও কিন্তু বেশি পোড়ামাটির কাজ রয়েছে এই মদনমোহন মন্দিরে। আর হ্যাঁ, এই মদনমোহন মন্দিরে এখনও কিন্তু প্রত্যহ পূজা হয়। আর এই বিষ্ণুপুরে যেসব মন্দিরে পূজা হয় সেসব মন্দির কিন্তু বন্ধ হয় সন্ধ্যা আরতির পর। সুতরাং তোমরা সন্ধ্যা আরতি পর্যন্ত এই মন্দিরগুলো ঘুরে দেখতেই পারো। তো বন্ধুরা, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, আমরা বিষ্ণুপুরে কিভাবে পৌঁছাবো। আমি যেহেতু বারাসাতে থাকি, আমি পৌঁছেছিলাম বাসে করে। আর তোমরা যারা কলকাতা থেকে যাবে,
অবশ্যই ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে, হাওড়া থেকে অনেক ট্রেন আছে, ট্রেনে উঠে তোমরা পৌঁছে যেতে পারো খুব স্বল্প খরচে। আর গিয়ে বিষ্ণুপুরটাকে একদিনে পরিক্রমা করে নিতেই পারো। আমার হাতে যেহেতু সময় ছিল আমি পায়ে হেঁটে পরিক্রমা করেছি, কারণ এর আগেও আমি গেছি, যার জন্য আমার সমস্ত কিছু জানা ছিল। তো তোমরা গেলে পায়ে হেঁটে পরিক্রমা করতে পারো, অবশ্যই গাড়িতেও পরিক্রমা করতে পারো। গাড়ি বলতে বড় গাড়ি নিও না, কারণ ছোট ছোট গলি আছে প্রচুর, ছোট গাড়ি নেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর পোড়ামাটির কাজ, সত্যি মন মুগ্ধ করা পরিবেশ, মন মুগ্ধ করা পরিবেশে মন মুগ্ধ করা একটি মন্দির। আর বন্ধুরা, অবশ্যই টোটো বা অটো নেওয়ার সময় তোমরা কিন্তু বার্গারিং করে নিতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, বিষ্ণুপুর পৌরসভা থেকে কিন্তু এখানে ঘন্টা প্রতি 200 টাকা টোটোর ভাড়া ধার্য করে দিয়েছে। সুতরাং আমার ভিডিও থেকে এইটুকু জেনে রাখো, ওখানে প্রতি ঘন্টা টোটো ভাড়া কিন্তু 200 টাকা। এরপর সময় যত বাড়বে ভাড়া তত বাড়তে থাকবে। তো চলো বন্ধুরা, এবার মদনমোহন মন্দিরকে টাটা জানাই। টাটা জানিয়ে আমরা এখন এগিয়ে যাব রাধা বিনোদ মন্দিরের উদ্দেশ্যে। আর এই মন্দিরেও কিন্তু পুজো হয়। আর মদনমোহন মন্দির থেকে রাধা বিনোদ মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে রাধা বিনোদ মন্দিরে গিয়ে। ওই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটি কিন্তু রাধা বিনোদ মন্দির। ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি রাধা বিনোদ মন্দিরে। তো চলো প্রবেশ করি রাধা বিনোদ মন্দির, আর জেনে নিই রাধা বিনোদ মন্দিরের কিছু ইতিহাস। এই যে সামনে যে বোর্ডটা আছে, বোর্ডে কিন্তু সমস্ত ইতিহাস দেওয়া আছে, সুতরাং পজ করে তোমরা একটু পড়ে নিও। আমি অত বিস্তারিত বিবরণ দিলাম না, কারণ সব বিবরণ সঠিকভাবে দিতে পারবো না, তোমাদের মিসগাইড করব। এর থেকে বেটার তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:25, আর আমি অলরেডি ঘুরে আবার দেখতে পাচ্ছ পেছনে আছে মালভূম লজ। মালভূম লজে চলে এসেছি। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ বাস স্টপ। বাস আজকে অনেকটাই লেট আছে, তো দেখা যাক কখন বাস আসে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।